উচ্চকক্ষ প্রবর্তনের সিদ্ধান্ত কি স্বৈরতন্ত্র ঠেকানোর ঢাল, নাকি নতুন রাজনৈতিক জটিলতার শুরু? গণভোটে হ্যাঁ বলেছে দেশ। 180 কার্যদিবসের কাউন্টডাউন শুরু। একক সংসদের যুগ শেষ করে বাংলাদেশ হাঁটছে দ্বিকক্ষের অজানা পথে। বাংলাদেশ এতদিন পরিচিত ছিল এক কক্ষ বিশিষ্ট সংসদের দেশ হিসেবে। জনগণের ভোটে নির্বাচিত একটিমাত্র জাতীয় সংসদ গ্রহণ করত আইন, বাজেট, রাষ্ট্র পরিচালনার প্রায় সব সিদ্ধান্ত। দ্রুত সিদ্ধান্ত, শক্ত সরকার, এই ছিল যুক্তি। কিন্তু সেই গতি অনেক সময় রূপ নিয়েছে দাপটে, সংখ্যাগরিষ্ঠতার নামে জন্ম দিয়েছে একচেটিয়া ক্ষমতার। জুলাই বিপ্লবোত্তর রাজনৈতিক অভিঘাতে সেই প্রশ্নটাই আবার সামনে এসেছে। ক্ষমতা কি খুব বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছিল? এই প্রেক্ষাপটেই সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব, গণভোটে জনগণের সম্মতি এবং নতুন সরকারের সামনে এখন একটাই বাস্তবতা: বাংলাদেশকে 180 কার্যদিবসের মধ্যে একটি উচ্চকক্ষ যোগ করতেই হবে। কিন্তু প্রশ্ন শুরু এখান থেকেই। উচ্চকক্ষ কি, কেন দরকার, আর সবচেয়ে বড় কথা, এটা কি সত্যিই গণতন্ত্রকে শক্ত করবে, নাকি ক্ষমতার আরেকটি স্তর যোগ করবে? উচ্চকক্ষ কি ধারণাটা এদেশে সংসদে একেবারেই নতুন। উচ্চকক্ষ মানে আরেকটা সংসদ, কিন্তু সেটি নিম্নকক্ষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পরিপূরক। বিশ্বজুড়ে একে ডাকা হয় সিনেট, হাউস অব লর্ডস বা উচ্চ পরিষদ নামে। যুক্তি একটাই: জনগণের আবেগে ভেসে, রাজনৈতিক চাপে পড়ে হুড়োহুড়ি করে যেন আইন না করা হয়। নিম্নকক্ষ যেখানে রাজনৈতিক উত্তাপে ফুটে ওঠে, উচ্চকক্ষ সেখানে ঠান্ডা মাথার জায়গা। এখানে সংখ্যা কম, বক্তৃতা কম, কিন্তু প্রশ্ন বেশি। এখানে হাততালি নয়, চলে বিশ্লেষণ। বাংলাদেশের প্রস্তাবিত উচ্চকক্ষেও সেই দর্শনটাই আনা হচ্ছে। এক কক্ষ বিশিষ্ট সংসদের সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যাগরিষ্ঠের দাপট। 51% ভোট মানেই প্রায় 100% ক্ষমতা। ইতিহাস বলছে এই ব্যবস্থায় বিরোধী কণ্ঠ ধীরে ধীরে নিঃশব্দ হয়, সংসদ পরিণত হয় রাবার স্ট্যাম্পে। সংবিধান সংস্কার কমিশনের ভাষায় উচ্চকক্ষ হবে সেই দেয়াল যেখানে হুড়মুড়িয়ে আসা ক্ষমতা একবার ধাক্কা খাবে। এই উচ্চকক্ষ আইন আটকে দিতে পারবে না চিরকালের জন্য, কিন্তু প্রশ্ন তুলবে, সময় নেবে, ব্যাখ্যা চাইবে। এই বিলটা কেন দরকার, কার স্বার্থে, কার ক্ষতিতে, এই প্রশ্নগুলো আবার আলোচনায় ফিরিয়ে আনবে। এবার সংসদ গঠন হবে ভোটের অঙ্কে নয়, প্রতিনিধিত্বের ভারসাম্যে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বাংলাদেশের সংসদ হবে মোট 505 আসনের। বদলে যাবে সংসদের চিরচেনা রূপ। এখন থেকে সংসদে 400 আসন, 300 আসনে সরাসরি নির্বাচন এবং 100 আসনে নারী প্রতিনিধিত্ব। উচ্চকক্ষে থাকবে 105 আসন, 100 আসন দলগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে, অর্থাৎ পিআর পদ্ধতিতে। বাকি 5 জন রাষ্ট্রপতির মনোনীত শিক্ষাবিদ, বিজ্ঞানী, বিশেষজ্ঞ। এখানে উচ্চকক্ষের চরিত্র আলাদা। এখানে কেউ সরাসরি প্রচার করে ভোট চাইবে না। এখানে ঢুকবে দলগুলোর জাতীয় শক্তির প্রতিফলন। আপনি যতটা ভোট পেয়েছেন, উচ্চকক্ষে ততটাই জায়গা। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব মানে ভোটার ভোট দেন দলকে। ধরুন কোনো দল জাতীয়ভাবে 30% ভোট পেল, উচ্চকক্ষে তারা পাবে প্রায় 30% আসন। এর ফলে কি হয়? ছোট দল হারিয়ে যায় না, প্রান্তিক কণ্ঠ সংসদে ঢোকে, একক দলের একচ্ছত্র আধিপত্য দুর্বল হয়। বাংলাদেশের রাজনীতিতে যেখানে জয়ী সব ন্যায় সংস্কৃতি দীর্ঘদিনের, সেখানে এই পদ্ধতি হবে একেবারেই নতুন অভিজ্ঞতা। উচ্চকক্ষ যেহেতু একক কোনো সরকার গঠন করবে না, তাই অনাস্থা আনতে পারবে না, বাজেট আটকে দিতে পারবে না, অর্থবিল পুরোপুরি থাকবে নিম্নকক্ষের হাতে। কিন্তু আইন, সংবিধান সংশোধনী, রাষ্ট্রের দীর্ঘমেয়াদী কাঠামো, হ্যাঁ, এখানেই উচ্চকক্ষের গুরুত্ব। নিম্নকক্ষ থেকে পাশ হওয়া বিল উচ্চকক্ষে যাবে, সেখানে খুঁটিয়ে দেখা হবে। সংশোধনী আসতে পারে, 2 মাস ধরে প্রশ্ন চলতে পারে। যদি মতবিরোধ হয়, সমঝোতার পথ খোঁজা হবে। এই পদ্ধতি বা এই প্রক্রিয়া সময় নেবে, কিন্তু সেই সময়টাই গণতন্ত্র শ্বাস নেওয়ার জন্য সময় পাবে। রয়েছে সমালোচনা। সমালোচকরা বলছেন উচ্চকক্ষ যেন পরাজিত রাজনীতিকদের আশ্রয়স্থল না হয়, যেন এটি রিটায়ারমেন্ট ক্লাব বা রাজনৈতিক পুনর্বাসন কেন্দ্র না হয়ে ওঠে। আরও প্রশ্ন আছে: নতুন ভবন, নতুন ব্যয়, রাষ্ট্রের উপর চাপ, জরুরি আইনে বিলম্ব আর 2 কক্ষের টানাপোড়েন। এই আশঙ্কাগুলো কিন্তু অমূলক নয়। মূলত উচ্চকক্ষের সাফল্য নির্ভর করবে একটাই বিষয়ের উপর: রাজনৈতিক সদিচ্ছা। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে, নির্বাচন হয়ে গেছে, জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন সময় আর সিদ্ধান্তের মাঝে কোনো ফাঁক নেই। 180 কার্যদিবসের মধ্যে সংবিধানে সংশোধন আনতে হবে, কাঠামো দাঁড় করাতে হবে, নিয়ম বানাতে হবে। এই কাজটা যদি তাড়াহুড়ো করে করা হয়, উচ্চকক্ষ ব্যর্থ হবে। আর যদি সততার সঙ্গে করা যায়, এটি হতে পারে স্বাধীনতার পর সংসদীয় ব্যবস্থার সবচেয়ে বড় সংস্কার। উচ্চকক্ষ আসলে সেই প্রশ্ন
যেখানে ক্ষমতা নিজের সীমার নিজে টানতে পারে। বাংলাদেশের ইতিহাস বলছে ক্ষমতার সুযোগ পেলে সবসময় আরও একটু ক্ষমতা বাড়াতে চায়, ক্ষমতার অপপ্রয়োগ করে। আর সেই স্বাভাবিক প্রবণতার বিপরীতে দাঁড়ানোর জন্যই উচ্চকক্ষের ধারণা। আজ যে সরকার ক্ষমতায়, কাল সে থাকবে না, কিন্তু যে কাঠামো আজ বানাতে হবে তা বহু সরকারের মাথার উপর ছায়া ফেলবে। তাই এই উচ্চকক্ষ যদি দলীয় হিসাবের ফসল হয়, তবে সেটি হবে আরেকটি ব্যর্থ প্রতিষ্ঠান। আর যদি এটি সত্যিকারের দ্বিতীয় চিন্তার জায়গা হয়, তবে এটি রাজনীতিকে বাধ্য করবে ধীরে হাঁটতে, কথা বলতে, শুনতে। এখন সবকিছু নির্ভর করছে প্রয়োগের উপর। উচ্চকক্ষ যদি বিবেক হয়, ইতিহাস তাকে সম্মান দেবে। আর যদি এটি সুবিধার আরেকটি সিঁড়ি হয়, জনগণ খুব দ্রুতই বুঝে যাবে ক্ষমতা বদলায়, কিন্তু চরিত্র বদলায় না। বাংলাদেশ আজ এক নতুন পরীক্ষার সামনে। এই পরীক্ষায় পাশ মানে শুধু একটি নতুন কক্ষ নয়, পাশ মানে ক্ষমতাকে প্রশ্ন করার সাহসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সোমবার মানে 16ই ফেব্রুয়ারি, আগামীকালকে সকালে মানে মঙ্গলবার সকালে নবনির্বাচিত যারা সংসদ সদস্য হয়েছেন তাদের শপথ পড়ানো হবে এবং সম্ভবত এই দেশে প্রথমবারের মতো দুবার শপথ পড়ানো হবে। দুবার কেন? দুবার এ কারণে যে একবার শপথ পড়ানো হবে সংসদ সদস্য হিসাবে, আরেকবার শপথ পড়ানো হবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। একই লোককে পড়ানো হবে, কারণ তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন এ কারণে যে তারা দায়িত্ব নেওয়ার পর আমাদের সংবিধানটাকে সংশোধন করবেন এবং সেটা জুলাই সনদ অনুযায়ী করবেন। এরকমই আবদার চলছে, এরকমই নিয়ম। এটা আলী রিয়াজ সাহেব বলেছেন, এভাবে করতে হবে। এখন সেই সংস্কার কোথায়, কিভাবে, কতটুকু হবে না হবে, তার সঙ্গে বিএনপির যে নির্বাচনী ইশতেহার তার কতটুকু মিল আছে, কতটুকু গড়মিল আছে, সেটা কিভাবে গড়মিল থাকলে সেটাকে কিভাবে ম্যানেজ করা হবে, সেটা অন্য প্রসঙ্গ। ওই প্রসঙ্গে আমি আসবো। ওই প্রসঙ্গ আগামীতে অত্যন্ত বড় প্রসঙ্গ হিসেবে আবির্ভূত হবে বলে আমার ধারণা। সেই প্রসঙ্গ নিয়ে আমরা কাল পরশু কথা বলতে পারবো। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে। যতটুকু বোঝা গেছে শপথ পড়াবেন সিইসি মানে প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি এই শপথটা পড়াবেন। প্রশ্ন হচ্ছে তিনি কেন পড়াবেন, আইনগুলো কি, কোন আইনের মাধ্যমে এটা উনি পড়াচ্ছেন। সেটা হলো, নিয়মটা হলো যে এই সংসদ নির্বাচনের পর যখন সরকারি গ্যাজেট হয়, সেই গ্যাজেটের প্রকাশের 3 দিনের মধ্যে আগের সংসদের যিনি স্পিকার, সংসদ তো তখন থাকবে না কারণ নতুন নির্বাচন হলে তো আগের সংসদ ভেঙে দেওয়া হবে, আগের সংসদের যিনি স্পিকার তিনি এই শপথ পড়াবেন। এটা কিন্তু সরাসরি সংবিধানের অংশ। মানে সংবিধানের যে 148-এর 1 আছে, এই 48-এর 1 অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। এখন যদি কোনো কারণে বিদায়ী স্পিকার শপথ পাঠ করাতে না পারেন, তাহলে 148-এর 2 ধারায় বলা হয়েছে, 2 অনুচ্ছেদে বলা হয়েছে যে স্পিকারের মনোনীত কোনো ব্যক্তি তার কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। তার মানে 2 জায়গায় কিন্তু স্পিকারকে লাগবে, হয় স্পিকার পড়াবেন, না হলে স্পিকার যদি অন্য কাউকে মনোনীত করেন যে আমার পরিবর্তে উনি পড়াবেন, তাহলে তাও হবে। তারপরে স্পিকারকে লাগবে। আবার এখন যদি স্পিকার না থাকেন তাহলে এই কাজটা কে করবে? তাহলে ডেপুটি স্পিকার করবে। এটাও কিন্তু সিম্পল, যে যদি ধরেন স্পিকার নাই, স্পিকার মারা গেছে, স্পিকার নিখোঁজ, স্পিকার গুম হয়ে গেছে, হইতে পারে তো, তাই না? তো সেক্ষেত্রে ডেপুটি স্পিকার এই কাজটা করাবেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি 3 দিনের মধ্যে 148-এর 2 ক এই ধারায় বলা হয়েছে যে গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পড়াবেন। খেয়াল করুন, নির্বাচন হয়েছে 12 তারিখে, 13 তারিখ শুক্রবারই কিন্তু গ্যাজেট হয়ে গেছে। মানে 13 তারিখ শুক্রবারেই গ্যাজেট করে ফেলা হয়েছে, খুব দ্রুততার সঙ্গে করা হয়েছে। এটা ভালো, গ্যাজেট তাড়াতাড়ি করাই ভালো। তো 13 তারিখ শুক্রবার করে তারপরের 3 দিন 14, 15, 16 এই 3 দিনের মধ্যে হলে পরে স্পিকার পড়াতে পারতেন।
এখন এই 3 দিন মানে আজকে 16 তারিখ, আজকে হলো শেষ দিন। আজকে রাত 12টার মধ্যে যদি কেউ না পড়ায় তাহলে ধরে নেওয়া হবে স্পিকার পড়াচ্ছেন না। এরই মধ্যে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, আগামীকালকে মঙ্গলবার সকালে এই শপথ পড়ানো হবে। যেহেতু স্পিকার নেই, স্পিকার পড়াইলেন না 3 দিন, অতএব প্রধান নির্বাচন কমিশনার তিনি পড়াবেন। এই পর্যন্ত সব ঠিকঠাক এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় দাওয়াত টাওয়াত হয়ে গেছে। এখন প্রধান নির্বাচন কমিশন পড়াবেন, এটা কিন্তু আগামীকালকে পড়ালে এটা কিন্তু আইনগতভাবে কোনো বাধা নেই। এখন আমার প্রশ্ন হলো, আমি এটা বস্তুটা করছি কোনো ঝামেলা পাকানো, আমাকে অনেকে মনে করেন যে আমি বিভিন্ন রকম ঝামেলাটা পাকাই, এই ঝামেলা পাকাই না। আমি এই প্রশ্নগুলি করি এই কারণে যে এই প্রশ্নগুলি কিন্তু পরবর্তী সময়ে কখনো না কখনো উঠতে পারে। ইতিহাস বলতে একটা কথা আছে না বলেন? আপনি আজকে যে কাজটা করবেন, এই সরকার আজকে যে কাজটা করবে, আজকে থেকে 20 বছর পর, 30 বছর পর যখন কোনো কিছু নিয়ে এইগুলি নিয়ে গবেষণা হবে, তখন তারা তো ইতিহাস খুঁজবে যে ঘটনাটা কি। তারা খুঁজে কি পাবে? যে প্রথম 3 দিন স্পিকার শপথ পড়ার নাই। তাহলে প্রশ্ন হবে, কেন পড়ার নাই? উনি কি মারা গেছেন? উনি কি ইন্তেকাল করছেন? উনি কি হয়েছে? উনি কি বিদেশে গেছেন? উনি কোথায়? ওনাকে কি জানানো হয়েছিল? ওনাকে বলা হয়েছিল আপনি আসেন? উনি বলেছেন যে আমার পেট ব্যথা, আমি যাবো না। কিছু একটা হয়েছে তো, কি হয়েছেটা কি? আচ্ছা, ওনাকে যে খোঁজা হয়েছে, উনি যে নাই, এই জিনিসটা কে কনফার্ম করলো? সরকারের কোন বিভাগ কনফার্ম করেছে যে স্পিকার নাই, স্পিকার হাওয়া হয়ে গেছেন? কে কনফার্ম করেছেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2024 সেই গণ অভ্যুত্থানের পর যখন নাকি বিভিন্ন লোকজন বলা হচ্ছিল তারা সেনা নিবাসে আছেন, সেনাবাহিনীর এখতিয়ারে আছেন, তাদের হেফাজতে আছেন, এ ধরনের নানা ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছিল। এবং তাদের একটা তালিকা ওই সময় আইএসপিআর মানে সেনা বিভাগের মানে সেনানিবাসের সেনাবাহিনীর একটা যে আপনার পাবলিক রিলেশন অফিস, সেই আইএসপিআর থেকে একটা তালিকা দেওয়া হয়েছিল যে কে কে কোথায় কোথায় আছে এবং তাদের কাছে তাদের হেফাজতে কে কে আছে। সেখানে ওই সময় যে ঢাকার ডিএমপি কমিশনার ছিল হাবিবুর রহমান, তার নাম ছিল, প্রধান বিচারপতির নাম ছিল, আরও অনেকে ছিল, এবং সেখানে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নামও ছিল। ওই তালিকার 4 নম্বর নামটা ছিল ডক্টর শিরিন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের স্পিকার। তিনি তাদের হেফাজতে ছিলেন। এবং ওই 11 নম্বরে ছিল ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর নাম। এরা উভয় সপরিবারে ওনাদের ওখানে ছিলেন। তো শিরিন শারমিন এই শামসুল হক টুকুকে তারপর সেখান থেকে আপনার একটা মামলায় অ্যারেস্ট করে নেওয়া হয় এবং উনি এখন জেলে আছেন, একটা মামলায় অ্যারেস্ট হয়ে উনি জেলে আছেন। শিরিন শারমিন চৌধুরী কোথায়? উনি তো জেলে নাই, তাহলে উনি কোথায়? ওনার খবর কেউ বলতে পারছে না। উনি ছিলেন তো সেনা হেফাজতে, তা সেখান থেকে কোথায় গেলেন? তাহলে এটা সেনাবাহিনীকে জিজ্ঞাসা করা হোক, ভাই আপনারা ওনারা কি করছেন? এখনই উনি আপনাদের কাছে আছেন, অথবা উনি কি অন্য কোথাও গিয়েছেন? কোথায় গিয়েছেন আপনারা কি জানেন? নাকি আপনারা ওনার উপর কোনো দায়িত্ব বোধ করেন না, ছেড়ে দিয়েছেন? হতে তো পারে, কোনো সমস্যা নাই, ছেড়ে দিলে পরে দেশ ভালো অবস্থা আছে, ওনার এখানে থাকার দরকারটা কি? ছেড়ে দিয়েছেন। কোথায় ছেড়ে দিয়েছেন? উনি কোথায় গেছেন? কোনো খোঁজ খবর কেউ জানেন না? ওনাকে খোঁজা হয়েছে? এত বড় একটা ঘটনা, দেশে একটা নির্বাচন হয়েছে, এখন স্পিকার হিসাবে উনি শপথ পড়াবেন। এখন আপনারা হয়তো বলবেন যে উনি কিভাবে পড়াবেন, উনি তো পদত্যাগ করেছিলেন। হ্যাঁ, উনি পদত্যাগ করেছিলেন। উনি সেপ্টেম্বর অগাস্টে ঘটনা ঘটলো, উনি সেপ্টেম্বরেই পদত্যাগ করেছিলেন। তো এখন উনি পদত্যাগ করলেও কিন্তু আইন সংবিধান অনুযায়ী যে উনি পদত্যাগ করুন আর না করুন সেটা ব্যাপার না, পরবর্তী সংসদ হওয়ার আগ পর্যন্ত উনি থাকবেন, সেই হিসেবে উনি এসে পড়াবেন। আচ্ছা, আমি ধরে নিলাম ওনার পদত্যাগটা কার্যকর হয়েছে, উনি আর পড়াবেন না, উনি আর এই ঝামেলা আসবেন না, ঠিক আছে, আসবেন না। তাহলে যদি স্পিকার পদত্যাগ করে তাহলে স্পিকারের দায়িত্বটা কে পায়? ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকারকে শামসুল হক টুকু। এখন শামসুল হক টুকু কি পদত্যাগ করেছেন? শামসুল হক টুকু কিন্তু পদত্যাগ করে নাই। ওনাকে একটা মামলায় গ্রেপ্তার করে আপনি জেলে নিয়েছেন। তো উনি এখান থেকে এসে ওনাকে আপনার প্যারোলে বের করে নিয়ে আসেন, নিয়ে এসে উনি শপথ পড়াবে, অসুবিধাটা কি? এবং ওনাকে গ্রেপ্তার যখন হয়েছে ওনার মধ্যে কোনো সাজাও তো হয়নি, উনি তো সাজাপ্রাপ্ত আসামিও না। তাহলে ওনাকে জামিন বের করে নিয়ে আসেন, শপথ পড়া, জামিন দিবেন না, দিয়েন না, অসুবিধা নাই, এটা তো আদালতের বিষয়, আমি কি বলবো, জামিন দিবেন আদালত, ওকে ফাইন। তাহলে তাকে মানুষ মারা গেলেও তো প্যারোলে মুক্তি পায়, ওনাকে প্যারোলে মুক্তি দিয়ে নিয়ে আসেন 2 ঘন্টা 3 ঘন্টার জন্য, উনি শপথ পড়ায় আবার জেলখানা ঢুকে যাবে, অসুবিধাটা কি? সেগুলো করলেন না কেন?
ওনাকে কি অ্যাপ্রোচ করা হয়েছিল? উনি কি বলেছেন যে আমি পড়াবো না? 3 দিন তো আপনি বসে বসে জাস্ট সময় ক্ষেপণ করলেন ইচ্ছা করে, যাতে নাকি চতুর্থ দিন আপনারা সিইসিকে আনতে পারেন। দেখেন এই যে পুরো বিষয়টা না, এই বিষয়টা যে কেন করা হচ্ছে, তার মানে আপনারা ওনাকে দিয়ে পড়াবেন না, সমস্যা নেই, কিন্তু আইনটা তো যেমন ওনাকে পড়ালে কি আপনাদের মান সম্মান যাবে? আমি একটা ঘটনার কথা উল্লেখ করি, পুরোনো ঘটনা। আপনাদের মনে আছে 90-এর গণ আন্দোলনে কিন্তু এরশাদ সরকারের পতন হয়েছিল। তো এরশাদ সরকারের আমলে সংসদের স্পিকার ছিলেন কে? শামসুল হুদা চৌধুরী। সেই শামসুল হুদা চৌধুরী কিন্তু পরবর্তীতে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুইজনে মিলে যে ইলেকশনে করলো, 91 ইলেকশন, যেখানে বিএনপি জিতেছিল, এই সকল সংসদদেরকে, বিএনপির এবং এদেরকে, আওয়ামী লীগের এমপিদেরকে শপথ পড়েছিলেন কিন্তু শামসুল হুদা চৌধুরী। তো উনি তো তখনকার দিনে পতিত স্বৈরাচারের সরকার যেটা ছিল, সেই সরকারের সংবিধানে সংসদের উনি ছিলেন স্পিকার। কোনো সমস্যা তো হয় নাই, বরঞ্চ আইনটা, রীতিটাকে আপনি আপহোল্ড করে রেখেছিলেন। তো এগুলো ঘটতে থাকবে, এবং এই প্রত্যেকটা ঘটনার মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত যে ব্যক্তিরা, তারা তাদের চরিত্রটা তারই প্রকাশ ঘটাবেন। আমি মনে করি এক্ষেত্রে তাই ঘটানো হয়েছে। এই সরকারের আইন বিষয়ক উপদেষ্টা আছেন আসিফ নজরুল ইসলাম, মিস্টার আসিফ নজরুল সাহেব, আইনের অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির। উনি একটা উদাহরণ তৈরি করলেন। উনি আবার শুনেছি উনি নাকি এখান থেকে শেষ করে আবার ক্লাসে ফিরে যাবেন। উনি ওনার স্টুডেন্টদের এই উদাহরণটা দিবেন যে আমি এই কাজ করেছি, এবং এটা একটা উদাহরণ হয়ে থাকবে আমাদের এখানে আইনের ক্ষেত্রে, যেভাবে করা যায়। সেই উদাহরণটা আমাদের জন্য কি সম্মানের হবে, লজ্জার হবে, নাকি আইনের ব্যত্যয় ঘটবে? আমি জানি না এটা কোনটা হবে, তবে এটা হয়তো পরবর্তীতে ইতিহাসই তাকে বিচার করবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই।